এক একটা মানুষের জীবনে এক একটা সময় আসে, তখন সে না চাইলেও তার কাছে অনেক কিছু এসে ধরা দেয়, আবার তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। এই যে ধরা দেওয়া আর কেড়ে নেওয়া, এখানে বিভিন্ন ধরনের তার মধ্যে সংযোগ ঘটছে, বিয়োগ ঘটছে। আপনি আপনার জীবনের এই যে খেলাধুলো চলছে, এই খেলাধুলো যে পূর্ব নির্দিষ্ট, আসলে কেবলমাত্র জাস্ট আপনার মানে দুটো চোখ, দুটো কান, আপনার পঞ্চ ইন্দ্রিয়র কথা বলছি, সেইগুলো দিয়ে আপনি কেবলমাত্র আপনাকে দেখাচ্ছে ভগবান এই শরীরের মাধ্যমে যে আপনার জীবন, আপনার গতি কিন্তু পূর্ব নির্দিষ্ট। তবে সেখানে কর্মও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আজকে এই এপিসোডে আমি কথা বলবো যে বিষয়টাকে নিয়ে আর কি, সেই বিষয়টা আপনাদের সামনে একটু রাখলাম। তবে এছাড়াও কিন্তু আরও অনেক অলৌকিক কাণ্ড কারখানা থাকবে। সেটা আজকের এপিসোডে আমার সাথে যিনি আছেন, মা নর্মদার পরিক্রমাকারী দেবাশিস চৌধুরী। দাদা নমস্কার তোমাকে। নমস্কার সমস্ত শ্রোতা। আচ্ছা, তুমি আমাকে নর্মদা তটে হ্যাঁ এই মুহূর্তে তোমার মনে পড়ছে এমন কোনো তীর্থক্ষেত্রের কথা তুমি একটু বলো আমাকে। দেখো, আমি যে পরিক্রমাটা করেছি 2019-এ, তো সেটা তো হট করে হয়নি। তার আগে আমি নর্মদার ধারে ধরো 95-এর আগের থেকেই যেতাম। ছোটোবেলায় বাবা নিয়ে গেছিলো, তারপরে 95-এর আগে থেকেও আমি সুযোগ পেয়ে নর্মদার ধারে যেতাম। তো তার মধ্যেই একটা জায়গা ছিল মহেশ্বর, মণ্ডলেশ্বর। তো আমি যখন যেতাম তখন আমার সঙ্গে আমার স্ত্রী, বাচ্চারাও যেত। সবাইকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে সেই সংস্কারটা গড়ে উঠুক, বাচ্চাদের মধ্যেও যাতে সেটা গড়ে ওঠে, সেই জন্যই নিয়ে যেতাম। একটা লাইন বলবো? হ্যাঁ বলো। তুমি চিন্তাসূত্র ধরে রাখো। আসলে এই কারণেই বলেছিলাম যে সংযোগ আর বিয়োগ। মা নর্মদার পরিক্রমা করেছেন উনি 2019 সালে, দেবাশিসদা। কিন্তু তার আগে থেকে মা নর্মদার তটে তটে উনি যাচ্ছেন, মায়ের সাথে সংযোগ সাধন হচ্ছে, তাই না পরিক্রমাটা দিয়েছেন ওনাকে। প্লিজ প্লিজ। তো আমি যখন মহেশ্বর যাই, মহেশ্বর ধরো ইন্দোর থেকে বাস চলে প্রচুর, আর থাকার জায়গাটা সব কিছুই আছে মহেশ্বরে। অসুবিধা নেই, ছোটো শহরের মতো অ্যাকচুয়ালি। আর ওখানকার মহেশ্বরের শাড়ি তো খুব বিখ্যাত, যার জন্য ছোটোখাটো ইন্ডাস্ট্রি টাইপের আছে, মানে কুটির শিল্পের মতো প্রচুর দোকান আছে, বাজার আছে। তো আমি যখন মহেশ্বর যাই তখন 2007-8 সাল হবে মনে হচ্ছে এরকম। আর তখন মেয়েরা ছোট, অ্যাকচুয়ালি বড় মেয়ে 9-এ পড়ে, ছোটো মেয়ে হয়তো 5-6-এ পড়ে এরকম। আর সেটা ছিল দুর্গাপুজোর ঠিক আগে, মানে বিসর্জন দশমীর আগে, তাছাড়া মানে অক্টোবরের দিকে আর কি, অক্টোবরের দিকে। তো ওখানে গিয়ে যথারীতি একটা হোটেলে উঠলাম। উঠে তো আমি আমার মতো করে মহেশ্বরে বিভিন্ন ঘাটফাট দেখছি। পরের দিন আমার ইচ্ছে হলো ওখান থেকে মণ্ডলেশ্বর যাব। তো তখন বাচ্চাদের মানে ওখান থেকে তখন অতই, মানে আমি পরিক্রমায় যে মহেশ্বর দেখেছি, আর 2007 সালে অত মানে ভালো ছিল না, মানে যাওয়ার জন্য তো অটো ফটো কিছুই ছিল না, বাসই ভরসা। বাসে করে আমি আর আমার স্ত্রী গেছিলাম, গিয়ে মণ্ডলেশ্বর দেখে এসেছিলাম। তো এবার যখন আমি পরিক্রমার সময় যাই 2019-এ, হ্যাঁ 2019-এই হবে, শেষের দিকে, মানে ডিসেম্বর মাস হবে। তো তার আগে মহেশ্বর আগে গুলজারি হনুমান মন্দির আছে, গুলজার হনুমান মন্দির। তো ওইখানে রাত্রিবেলা ছিলাম আমি। ওই জায়গাটা বেশ বড়, মানে একটু ছোট শহরের মতো। ওইখান থেকে তোমার মহেশ্বরের হাইওয়ে বেরিয়েছে সামনে থেকে 14 কিলোমিটার 15 কিলোমিটার মতো। আর এই একটা রাস্তা আছে, অথবা তুমি ওই খালঘাট জলকটি হয়ে মহেশ্বর ঢুকতে পারে নর্মদার ধার দিয়ে গেলে। তো আমি যেই সময় গেছিলাম সেই সময় ওই ঘাটগুলো সমস্ত জলের তলায় ছিল। আমাকে ওখানকার লোকাল লোকেরা বললো, মানে মন্দির থেকেও বললো যে আপনারা হাইওয়ে ধরে চলে যান, কেন ওই দিক দিয়ে গেলে রাস্তা ভালো নেই, আর মানে ডুবে আছে, বাঁধ ফাঁধ হওয়ার জন্য অনেক জায়গায় ডুবে গেছে অ্যাকচুয়ালি। তা আমি আর আমার সঙ্গে একজন মহারাষ্ট্রিয়ান ভদ্রলোক ছিলেন, দুজনে মিলে হাঁটতে হাঁটতে 15 কিলোমিটার পরে মহেশ্বর গিয়ে বিকেলবেলা পৌঁছলাম।
বিকেলবেলা পৌঁছানোর পরে ওখানে মৌনি বাবার আশ্রম আছে, আশ্রমে রইলাম। ওখানে সবাই থাকে, মানে যারা ইভেন গাড়িতেও যারা পরিক্রমা করে তাদেরও অনেক ঘরটর আছে, থাকা জায়গা টাকাটা। ওখানে পৌঁছানোর পরে আমার সঙ্গে যে ভদ্রলোক ছিল ও তো বিছানা টিছানা পেতে রেস্ট নেবে, তা আমি বেরিয়ে পড়লাম। বিকেল পৌঁছেছি তো আমি বেরিয়ে পড়ে বিভিন্ন ঘাট ফাটগুলো ঘুরে টুরে মন্দির ফন্দির দেখে আবার 7টা নাগাদ আমি ফিরে এলাম। কেন সন্ধেবেলা লোকে ওখানে ওই ছাড়ে, ওই যে কি বলে দ্বীপ জ্বালিয়ে ছাড়ে না নর্মদা নদীতে, তো ওইটা ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর। হ্যাঁ, তো ওইগুলো দেখছিলাম। তারপরে ওখানে একটা খুব বড় শিবলিঙ্গ আছে, কাশী বিশ্বনাথ শিবলিঙ্গ, অনেক বড়। ওটা তপোবন নর্মদায় বইয়ে পড়েছিলাম, আর আগেও আমার দেখা ছিল, তাও এবারে গেছিলাম, আমার ভালো লাগছিল জায়গাটা, একদম মহেশ্বর ফোর্টের সঙ্গেই। তো তারপরে পরের দিন আমি একাই বেরোলাম ভোরবেলা বেরিয়ে মহেশ্বর ফোর্ট দেখলাম। তারপরে ওই না, ওখানে তোমার ছিল খুব বিখ্যাত রানীগো, যে তোমার নর্মদার ধারে সমস্ত, আমি ভুল বলছি, অহল্যাবাইয়ের ফোর্ট ওটা। আর এই ঘাটটাও তো অহল্যাবাই করেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার, ঘাটে যে অহল্যাবাইয়ের সমাধি মন্দিরটা খুবই সাধারণ, মানে যে ধরো তখনকার দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে বিভিন্ন তীর্থক্ষেত্রে, সেই মহিলার খুবই সাধারণ তোমার এটা, মানে ওনার যে সমাধিস্থলটা খুব সাধারণ। তারপরে ওখানে ফোর্ট দেখে 2-4টা মন্দির দেখে, আচ্ছা আমাদের যে অষ্টবিনায়ক আছে তার মধ্যে একটা বিনায়ক রয়েছে মহেশ্বরে। তো ওখান থেকে আমি হাঁটতে সেই বেশ উঁচু নিচু রাস্তা দিয়ে ধরো 2 কিলোমিটার মতো হেঁটে আমি অষ্টবিনায়কের ওখানে পৌঁছলাম। থানার পেছনে যেটা, থানার পেছনে, হ্যাঁ ওইদিকে অনেকটা উঁচুতে উঠতে হয়। আচ্ছা, এখন যদি কেউ গাড়িতে করে যায়, আমি বলি তাদেরকে কিন্তু ওই থানার ভেতর দিয়ে, মানে গেটটা কিন্তু পুরনো আছে, বাট সেখানে পুলিশ স্টেশন লেখা আছে, মনে হবে যে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে গেল, কিন্তু না, পুলিশ স্টেশনের ভেতরে এই জায়গাটা, কিন্তু ওখান থেকে পুলিশই মানে কেউ যদি বলে যে আচ্ছা আমি যাবো ওখানে হনুমানজির মন্দিরে যাব, তো পুলিশ নিজেই হয়তো রাস্তায় এগিয়ে দিয়ে আসবে, আরে আসুন। হ্যাঁ, না ওটা তো ফোর্টের মধ্যে, অষ্টবিনায়কটা ওই ফোর্টের ভেতরেই, পেছনের দিকটা যেদিকে মা নর্মদাকে দেখা যাচ্ছে না ওদিক থেকে, ওই উঁচু জায়গা থেকে দূরে পুরো কার্ভ হয়েছে, দেখতে পাচ্ছ না, আর ওই সাইডে একটা ব্রিজ আছে, এখন ব্রিজ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সরি। তো অষ্টবিনায়কটা পাথরকে খোদাই করে বিনায়কের মূর্তিটা আছে, খুব সুন্দর, দুর্দান্ত। তো ওইসব করে টোরে আমি ধরো ফিরে এসেছি, একাই ফিরে এসেছি, তখন বেলা 1টা-1:30 বাজে, আর সেদিন একাদশী ছিল। আর পরিক্রমাতে একাদশী ব্রত পালন করা না একটা খুব, মানে সবাই করে, অ্যাকচুয়ালি আমিও করেছিলাম। তো যারা একাদশী পালন করে তাদের জন্য আবার আলাদা ফলাহারের ব্যবস্থা থাকে। ফলাহার মিনস ওই সাবু দিয়ে একটু খিচুড়ি টাইপের করে দেয় অ্যাকচুয়ালি। যাই হোক, সেসব মানে ভোজন করে, আর আগের দিন যে আমি হেঁটেছিলাম, যে মহারাষ্ট্রিয়ান ভদ্রলোক ছিল, ও পুরো রাস্তা কথা বলতে ও নিজের জীবনের কথা বলতে এসছে। তো সে আমার মাথা ধরে গেছে, আর ভালো লাগলো না শরীরটা। তো আমি ভাবছিলাম যে কি করে ওর হাত থেকে বাঁচা যায়। তো বলে আমি ভোজনটা হতেই আমি, মানে ধরো আমরা সব তো একই ঘরে ছিলাম, ও আর আমি। তা আমি চুপচাপ ওই ব্যাগটা নিয়ে ওখানকার যে মহান্ত আছে আশ্রমের, মৌনি বাবার আশ্রমে, ওনাকে বললাম যে হাম নিকল যা রাহা, মেরা সাথী जो है वो आने से थोड़ा बता दीजिएगा। ওনাকে বলে তারপর আমি সোজা হাঁটা মণ্ডলেশ্বরের দিকে। তো যখন আমি হাঁটছি সেই সময় আমি যখন ফোর্টে গেছিলাম, ওখানে কিছু বই বিক্রি হয়, অহল্যাবাই লাইফ স্টোরি নিয়ে বই বিক্রি হয়। তো আমার কাছে একজন চেয়েছিল একটা বই, তো আমি একটা বই কিনে নিয়ে ওইখানেই মেন রোডে যখন এলাম, মেন রোডে একটা দোকানে একটা খাম নিলাম দোকান থেকে, বড় খাম, যাতে আমি বাইক পোস্টে পাঠাতে পারি ওটা। আর খামের মুখটা আটকানোর জন্য তো সেলোটেপ দরকার, তো আমি বললাম একটা সেলোটেপও দাও,
আমি ওটা লাগাবো। ওটা কী করবে? আমার বললো অহল্যাবাইয়ের লাইফ স্টোরি আছে, তো এটা একজন চেয়েছে, আমি পাঠাবো এটা। তো বললো আচ্ছা ঠিক আছে, বলে একটা বেশ চওড়া 1 ইঞ্চির একটা সেলোটেপও দিয়ে দিল। তা পয়সা দিতে গেলাম, কিছুতেই পয়সা নেবে না। না না, আপনি এটা ভালো কাজের জন্য, আমরা পরিক্রমাকারীদের কাছ থেকে জেনারেলি পয়সা নেই না, আর এটা তো আপনি কাউকে পাঠাবেন, এখানকার স্টোরি। মানে ওরা কতটা ভালোবাসে ওই জায়গাকে, মানুষজন ভীষণ ভালো। মানে ওরা ভালোবাসে, মানে আমার এই জায়গাটা ডেভেলপ হবে, মানে লোকে জানতে পারবে, তো আমি কেন পয়সা নেবো, এরকম ভাব মানুষের মধ্যে। ওখান থেকে হাঁটতে হাঁটতে ধরো মণ্ডলেশ্বর গিয়ে যখন আমি পৌঁছলাম, তখন বিকেলের দিকে মণ্ডলেশ্বরে পৌঁছলাম। খুব বেশি দূর না, 2-2.5 কিলোমিটার দূর, কাছেই তো। হ্যাঁ, বা 3-4 কিলোমিটার, মানে বেশিক্ষণ সময় লাগেনি আমার। মণ্ডলেশ্বরের নর্মদার ধারেই নর্মদা মন্দির আছে। আচ্ছা, তুমি তাহলে কি মানে ওই ওপর থেকে মায়ের ধার বরাবর গেছো না বাই রোডে গেছো? বাই রোডে গিয়ে আমি মণ্ডলেশ্বরে ঢুকেছি। তাহলে রোড থেকে ওই সেই একটু ধান মানে ক্ষেতের ভেতর দিয়ে কি আসতে হয়েছে? ক্ষেতের না, ওটা জায়গাটা কিছুটা গ্রাম টাইপের অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওটা গ্রাম। হ্যাঁ, 2-1টা ছোট ছোট ক্ষেত আছে। মানে না, রাস্তা থেকে মণ্ডলেশ্বর যে মন্দির যেটা আর কি, ওই আশ্রমটা, হ্যাঁ, ওই জায়গাটায় তোমাকে তো মানে ওই একটু ক্ষেতের মতো আর কি, চাষবাস হয় এরকম একটা, হ্যাঁ, মাঝখান দিয়ে একটু রাস্তা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মাঠের মতো আছে, দেখেছে। হ্যাঁ, ওই মন্দিরটা রেনোভেট হয়েছে। আচ্ছা, গোল নলচে বদলে গেছে পুরো আগের। আচ্ছা, তো ওইখানে অনেকগুলো পুরনো মন্দির আছে। মণ্ডলেশ্বরে অনেক মন্দির আছে, এবং বহু পুরনো, চন্দ্রমৌলেশ্বর মহাদেব রয়েছে, আরো অনেকগুলো, মানে আমার এই মুহূর্তে মনে নেই, লিখেছি হয়তো, তোমার বইতে আছে। বইতে আছে, তুমি আমাকে ওই প্রুফ করছিলে, আমি তোমায় বলে দিয়েছিলাম না, বইতে আছে তোমার। তো এইগুলো দেখতে দেখতে মণ্ডলেশ্বরে সন্ধ্যাবেলা পৌঁছেছিলাম। আর মণ্ডলেশ্বর জায়গাটাও খুব সুন্দর, কিন্তু দুর্দান্ত জায়গা পুরো। তো রাত্রিবেলা আমি দেখলাম যে এই 6:30 নাগাদ একজন লোকাল ভদ্রলোক এলেন মন্দিরে। আর মন্দিরে আমার আসন পেতেছিলাম নর্মদা মন্দিরের ঠিক মায়ের মূর্তির সামনেই, বারান্দার উপরে, একাই। আর ওখানে ওই ভদ্রলোক এলেন, এসে উনি রোজই আসেন, এটাই ওনার নেশা অ্যাকচুয়ালি। উনি স্থানীয় ব্যবসায়ী। এসে কজন পরিক্রমাকারী এলো মন্দিরে, নিজে হাতে রান্না বসালো, সবাইকে সবার জন্য খিচুড়ি করলো, খাইয়ে দিয়ে সবাইকে জিজ্ঞেস করলো কার কিছু লাগবে কি না, জিজ্ঞেস করে রাত্রিবেলা উনি সবাইকে খাইয়ে তারপর বাড়ি গেলে। কিন্তু তাই বলে আপনি রোজই আসেন? বলে হ্যাঁ, আমি রোজই আসি, এটা করতে আমার খুব ভালো লাগে। বাহ। আচ্ছা, তারপর দিন ভোরবেলা উঠে ওখানে আরও কিছু তীর্থ দর্শন বাকি ছিল, তো করে টোরে আমি, মানে ব্যাগ ট্যাগ আমার রয়েছে মন্দিরেই, আমি খালি হাতে সব ঘুরে টুরে এসে আসার পরে আমাকে বললো চা জলখাবার খাও। ওই ভদ্রলোক দেখছি বসে আছে, মানে যা কারো ধরো জামা দরকার, কারো জুতো দরকার, সব জোগাড় করে এনে দিচ্ছে। আমার ওই চা আর খাইয়ে আমি তারপরে ওখান থেকে চলে গেলাম গুপ্তেশ্বর মহাদেবে। ওখান থেকে খুব কাছে, হয়তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে গুপ্তেশ্বর মহাদেব। আর গুপ্তেশ্বর মহাদেব এর আগেও আমার দর্শন হয়েছিল, যেমন 2007-এ গেছিলাম। তো এবারে মানে যত দিন যাচ্ছে তত তো ডেভেলপ করে যাচ্ছে না। ওখানে একজন বাঙালি মহাত্মা ওখানে সাধনা করেছেন, ওনার সমাধি মন্দির আছে দেখলাম। তো তুমি মানে তাহলে রাত কাটালে কোথায়? রাতটা আমি কাটালাম মণ্ডলেশ্বরে, নর্মদা মন্দিরে। আচ্ছা আচ্ছা। আর সকালবেলা পরের দিন গেলাম মণ্ডলেশ্বরে। মণ্ডলেশ্বরের উপরে আমার দেখো একটু দুর্বলতাই আছে। কেন মানে ওখানে কি সেরকম কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল? না, অলৌকিক ঘটনা আমার সঙ্গে কিছু ঘটেনি, কিন্তু তপোভূমি নর্মদায় যে অগস্ত্য গুহার কথা বলা আছে ওটাই গুপ্তেশ্বর মহাদেব। এবং তুমি তো গেছো নিশ্চয়ই গাড়ি করে, তুমি বুঝতে পারবে আগে যেটা পাহাড়, চারদিকে তো পাহাড়, পাহাড় পার হয়ে যেতে হতো। এখন সেই পাহাড়ের ভেতর দিয়ে তো রাস্তা করে দিয়েছে, আর তুমি তো যাচ্ছ রাস্তা দিয়ে, ন্যাচারালি পাহাড়ের যে কষ্টটা ওঠার সেটা ফিল হচ্ছে না। সেটা ফিল হচ্ছে না, ঠিকই সেটা ফিল হচ্ছে না। তো মানে কিন্তু তুমি যদি ভালো করে দেখো বা মন্দিরের পেছনটা দেখো, তাহলে বুঝতে পারবে মন্দিরের পেছনটা এখনো খাড়ির মতো রয়েছে, বিশাল খাড়ি রয়েছে। এবং খাড়ির ওপারে আবার আরেকটা পাহাড় আছে। তো
তাতে বোঝা যায় যে সেই সময়কার যে বর্ণনার যে সত্যতা সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। শৈলেন্দ্রবাবু যে কথাগুলো বলেছেন তিনি তার জীবন থেকে উপলব্ধি করে তিনি সেই কথাগুলো বলেছেন তপভূমি নর্মদায়। এবং ধরো যারা পরিক্রমা করছে একবার, মাকে নিয়ে তারা মিথ্যা কথাই মানে তাদের কিসের দরকার, সে খেয়ে দিয়ে কি কাজ করেছে, তারা কেন মিথ্যা কথা বলবে? তো নর্মদার তটে তোমার এই মানে মণ্ডলেশ্বরে যখন তুমি রাত্রে থাকছো, তো কোনো সাধুদের সাথে মানে যে তোমার যে দুর্বলতা সেই কারণটাই আসলে আমি জানতে চাইছি। হ্যাঁ, সাধুদের সঙ্গে বলতে আমি বিশেষ কোনো ঢোকার আগে ওখানে খুব প্রাচীন একটা মহাদেব আছে, আমি নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হ্যাঁ, খুব প্রাচীন একটা বিল্ডিং, তার ভেতরে মহাদেব। আমি যখন ওখান দিয়ে যাচ্ছি 4-5টা অল্প বয়সী ছেলে বসেছিল ওখানে। তো ওরা আমায়, তার মধ্যে একজনের নাম তপন, আবার ও মাঝে মাঝে ফোন টোন করে এখন। ও ডাকলো আমাকে, আরে আপনি তো, আরে আপনি তো এসেই গেছেন মণ্ডলেশ্বর, মহাদেবকে দর্শন করে যান। তো আমি ওই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলাম, হয়তো 20-25টা সিঁড়ি আছে উপরে। ওরা সব বসে আছে, আর ওই মন্দিরের ভেতরে একজন সাধুজি ছিল। তো উনি বোধহয় সাধুজি মনে হচ্ছে, যেহেতু মন্দিরে অত রক্ষণাবেক্ষণ হয় না আমাদের যা মনে হলো, আর লোকাল ছেলেরা যারা আছে তারা একটু সাহায্য করে। আর সাধুজিকে জিজ্ঞেস করলাম এই মন্দিরের মানে কত প্রাচীন। বললো আমিও তো অনেক দিন ধরে আছি, খুব প্রাচীন এই মন্দির, আর ওখানে শিবলিঙ্গকে তুমি হাত দাও যা করো, মানে এমনি পরিক্রমাকারীদের কেউ রেস্ট্রিকশন দেয় না। তো ওনার সঙ্গে বসে কিছু কথা হলো, জিজ্ঞেস করলাম যে এই যা স্থানের বলে দেখো এখানকার আরও অনেক তীর্থ ছিল যেগুলো এখন লুপ্ত হয়ে গেছে। মানে সাধারণ মানুষও জানে না। মানে মণ্ডলেশ্বর জায়গাটা ইটসেলফ খুব জাগ্রত জায়গা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর উনিও বললো আমিও 6-7 বছর ধরে আছি। আমি বললাম আপনার কীভাবে কী হয়? বললাম আমি দুবেলা মন্দিরের পুজো করি, আর যেহেতু একদম সামনেই তো নর্মদা, মানে বারান্দায় বসলেই নর্মদা। আর এখানে উনি ওনার যা ধ্যানধার আছে সেগুলো উনি করেন অ্যাকচুয়ালি। বাকি আর মানে কত বয়স হবে, বাহার সাধুজির 50-52 হবে, খুব বেশি বয়স্ক না। তো ওইভাবেই ওনার চলছে অ্যাকচুয়ালি। আর এই ছেলেগুলো আছে ওরা মনে হচ্ছে সাধুজিকে হেল্প করে এরকম। আসলে মা নর্মদার মানে দুই তটের কথাই বলছি আর কি, আমি যারা দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি। মানে আমার সৌভাগ্য দেখো মা নর্মদার তটে ঘোরার, এবং সেখানেও যেমন ভালো মানুষের সংযোগ হয়েছে এই চ্যানেলের মাধ্যমেও। আজকে ধরো এই মা নর্মদার যে ছবি, যেটা আমি প্রত্যেকটা এপিসোডে বলছি যে আপনারা ছবিটা ফ্রিতে পাবেন, তো থোড়ি না আমি দিচ্ছি ওটা। টোটাল যে টাকা খরচ হয়েছে তাতে সংযোগ বা সহযোগিতা যদি থাকে আমার হয়তো 1000 টাকা আছে, কি হয়তো সামান্য একটু আছে, কিন্তু বাকি যে টাকা সেটা আপনারাই দিয়েছেন। দেখো ভালো লোক সর্বত্র আছে। মানে আমার আগের ধারণা যা ছিল, মানে আমি বিশেষ করে পরিক্রমায় দেখার পরে না, মানে যখন প্রত্যেকটা আশ্রমে গিয়ে খাবার খাচ্ছি না দাদা, তখন মনে হচ্ছে যে এই খাবারটা তো কেউ দিয়েছে। এক্স্যাক্টলি তাই। আচ্ছা আমি হয়তো পরে পে করছি, যদিও দিই কোথাও সামান্য কিছু, কিন্তু কেউ না কেউ তো দিয়ে অ্যারেঞ্জ তো করেছে, ব্যবস্থা তো করে রেখেছে। এবং এখানে হাজার হাজার পরিক্রমাবাসী আসছেন, যারা পায়ে হেঁটে পরিক্রমা করছেন, কি মানে বিভৎস কষ্ট তাদের। হ্যাঁ, ঠিকই। তাদের জন্য জল এই সেই মুক্ত ব্যবস্থা যতটুকু পর্যন্ত হচ্ছে সেটাও বিশাল লাক্সারি। হ্যাঁ, ইভেন তুমি মণ্ডলেশ্বরে দেখো না, মণ্ডলেশ্বরে যে ল্যাট্রিন বাথরুম যাওয়ার জন্য ওই যে তোমার মুভেবল ল্যাট্রিন হয় না, ওরকম একটা ভ্যান টাইপের দাঁড় করানো আছে, 2-3টে, যাতে পরিক্রমাকারীরা ওখানে গিয়ে মানে ল্যাট্রিন বাথরুম করতে পারে। ভালো মানুষ সর্বত্র আছে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও আছে, সারা বিশ্বের প্রত্যেকটা প্রান্তেই আছে। যদি মানুষ স্ব-ইচ্ছায় মানে তার ইচ্ছাটা যদি সৎ হয়, স্ব-ইচ্ছা নয়, সৎ ইচ্ছায় যদি সে কিছু কর্ম করে, স্বয়ং ভগবানও তার পাশে এসে দাঁড়াবে। ঠিক তাই। তো আমাদের এই মা নর্মদার বিষয় নিয়ে কথাবার্তা এই তো আমাদের চলতে থাকবে। আপনাদের
কেমন লাগছে দেবাশিস তার মুখ থেকে এই কথাগুলো শুনতে, সেটা যদি একটু কমেন্ট করে জানান খুব ভালো লাগে। আর কোথায় কোথায় থেকে আপনারা শুনছেন, আপনারা মানে কোথায় থাকেন, সেটাও একটু জানার ইচ্ছে আছে। বাকি মা নর্মদার ছবি, ছোট ছোট ছবি, আমরা সেগুলো চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। পোস্টাল চার্জটা লাগে, বাদ বাকি আপনার ছবিটা সম্পূর্ণ বিনামূল্যে, কেননা পোস্টে পাঠানোর খরচটা সেটা আপনাকেই দিতে হবে। তো আপনি ছবি আপনার বাড়িতে বসেও পাবেন, এবং চাইলে আপনি আপনার কাছে পিঠে যে দশকর্মার যে দোকানগুলো আছে সেই জায়গাতেও পাবেন। যদি কোথাও না থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে এই যে নাম্বারটা দেওয়া আছে শিবলিঙ্গের জন্য, নর্মদেশ্বর শিবলিঙ্গের জন্য, আপনি ওই নাম্বারেও ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আমার এলাকায় পাওয়া যাচ্ছে না, পাঠানোর ব্যবস্থা করুন, তো আমরা ব্যবস্থা করে দেব। ঠিক আছে? হ্যাঁ, এখন তো দেখো অনেক উন্নত হয়েছে। ইন্দোর থেকে যাওয়া খুব ইজি, ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর মানুষ ঘুরে আসলে ভাল লাগবে। অ্যাকচুয়ালি নর্মদার ধারে কত চওড়া নর্মদা ওখানে, অ্যাকচুয়ালি তাই। মানে এই যে আমরাও আলোচনা করি না প্রত্যেকটা এপিসোডে, মানে বিশেষ করে দেবাশিসদা আমাকে প্রত্যেকটা এপিসোডের শেষের দিকে, মানে শেষে আর কি ক্যামেরা অফ হয়ে যায় তখন বলে যে দেখো প্রদীপ, লোকে শুনছে, যতটুকু ভালো লাগা তৈরি হচ্ছে শোনার পরে, ওই ভালো লাগাটাকে যদি না সে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু তার এই জীবনের যে সংস্কার, সেখানে তার আসলে কিছু ভালো কিছু ঘটবে বলে মনে হয় না। কেননা যেটুকু ভালো ভাবনা তৈরি হলো এপিসোড দেখতে দেখতে, আপনি যদি মায়ের তটে যান, আপনি যে কোনো মন্দিরে, আপনি আরও যে এপিসোড দেখছেন ইউটিউবে, তো যে কোনো মন্দিরে যদি আপনি রেগুলারলি সেখানে না যান, তাহলে তো হবে না, কন্টিনিউশন থাকে না অ্যাকচুয়ালি। একদম তাই। আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম, সংযোগ ঘটা আর বিয়োগ ঘটা, তো পরিক্রমার ক্ষেত্রেও তাই। কিন্তু অনেক দিনের সম্পর্ক, তাই মা তাকে কিন্তু পরিক্রমার জন্য নিয়ে যাচ্ছে। মানে আমি জানি না আমার মা নর্মদা কিসের জন্য আমাকে মানে ঘুম থেকে জাগিয়ে তুলে নিয়ে এসছে আর কি, এক প্রকারের। তো সেটা আমি জানি না, সেটা সময় বলবে, মা বলবে নিশ্চয়ই কোনো দিন। সেই দেখা যাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নর্মদে হার। নর্মদে হার। সবার ভালো হোক, মঙ্গল হোক। একদম।